বলো বীর বলো উন্নত মামুষের সেই নেহারি আমারই না তো সেই রোর শিখর হিমাদ্রের বলো বীর। জুলাইয়ের কথা বলছি না, 24 জুলাই নয়, 18 জুলাই 2018 সাল। 29 জুলাইয়ের বিকেল। কলেজ ছুটির পর বাসায় ফেরার জন্য বাসের অপেক্ষায় ছিলেন শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী রাজীব ও দিয়া খানম মিম। তখন এয়ারপোর্ট রোডে যাত্রী উঠানো নিয়ে জাবালে নূর পরিবহনের 2 বাসের বেপরোয়া প্রতিযোগিতা শুরু হয়। ফুটপাতে দাঁড়ানো রাজীব আর দিয়াকে পিষ্ট করে পালিয়ে যায় জাবালে নূরের সেই বাস। আহত হয় আরো 10 জন। চোখের সামনে নিজেদের বন্ধুর মৃত্যুতে সাথে সাথেই বিক্ষোভে ফেটে পড়ে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা। পরের দিন সারা দেশের স্কুল কলেজে শিক্ষার্থীরা সে আন্দোলনে যোগ দেয়। উই ওয়ান্ট জাস্টিস। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? শিক্ষার্থীদের স্লোগানগুলোতে মুখরিত হয়ে ওঠে ঢাকার রাস্তাঘাট। কয়েক ঘন্টা পরে সাংবাদিকরা এই ঘটনায় নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি হাসতে হাসতে বলেন, ভারতের মহারাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় 33 জন মারা গেছেন। এখন সেখানে কি আমরা যেভাবে এগুলোকে নিয়ে কথা বলি, এগুলো কি ওখানে বলে? মানে মন্ত্রীর কাছে শিক্ষার্থীদের জীবনের দাম শূন্য। এর প্রতিবাদে শিক্ষার্থীরা নৌমন্ত্রীর পদত্যাগ সহ 9 দফা দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে। পুরো দেশের রাজপথ ইতোমধ্যে ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দখলে। সরকারও কিছুটা নাস্তানাবুদ। আর ঠিক তখনই শেখ হাসিনা তার চিরপরিচিত স্টাইলে আন্দোলনকে দমনের পায়তারা শুরু করে। প্রথমে পুলিশ শুরু করে আন্দোলনে টিয়ারশেল নিক্ষেপ আর লাঠিচার্জ দিয়ে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভেতরে টিয়ারশেল মারা হয়। ইতিহাস সাক্ষী, শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দেওয়া মানে আগ্নেয়গিরির মুখে বাঁধ দেওয়ার চেষ্টা করা। কিছুটা হয়তো দমন করা যায়, কিন্তু পরবর্তীতে ভয়ঙ্কর রূপে বিস্ফোরণ কেবল সময়ের অপেক্ষা। শিক্ষার্থীরা স্লোগান দেয়, আমার ভাইয়ের রক্ত লাল, পুলিশ কোন চ্যাটের বাল। 1 আগস্ট শেখ হাসিনা ছাত্রলীগকে আন্দোলনরত শিক্ষার্থীদের বোঝানোর দায়িত্ব দেন। বোঝানো বলতে শেখ হাসিনা কি বলতে চেয়েছে ছাত্রলীগকে খুব ভালোভাবেই টের পায় সবাই। 3রা আগস্ট থেকে শুরু হয় হেলমেট পরে ছাত্রলীগের হামলা। 100 জনের ওপরে আহত। তখন থেকেই ছাত্রলীগের নাম দেয়া হয় হেলমেট লীগ। আন্দোলনের 7ম দিনে সরকার 24 ঘন্টার জন্য মোবাইল ইন্টারনেট অফ করে দেয়। জুলাই মাস, 9 দফা দাবি, বিশ্ববিদ্যালয়ের ভেতর টিয়ারশেল নিক্ষেপ, ইন্টারনেট বন্ধ, পুলিশ ও ছাত্রলীগের শিক্ষার্থীদের উপর হামলা। কিছু মিল, কিছু প্যাটার্ন কি টের পাচ্ছেন? টের পেলেও এখনই কিছু বলা যাবে না। এখনো দেশ স্বাধীন হয়নি। দিস ইজ জাস্ট দ্য বিল্ড আপ। দ্য ব্রেকআউট ইজ ইয়েট টু কাম। আবারও 2018 সাল। নিরাপদ সড়ক আন্দোলনের আগে আরও একটা লড়াই শুরু হয়েছিল। না, মানুষ বনাম মানুষ নয়, কোটা বনাম মেধা। 1972 সালে প্রথম সরকারি নিয়োগে কোটা সিস্টেম চালু করেছিল মুজিব সরকার। আর তখন কোটার ডিস্ট্রিবিউশন কিছুটা এমন ছিল: 20% মেধা তালিকা, 40% জেলাভিত্তিক, 30% মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের, আর 10% যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য। শুরু থেকে কোটা ব্যবস্থায় মেধার জায়গা ছিল খুবই সামান্য। পরে বেশ কিছু সংশোধন আসে কোটা ব্যবস্থায়। 2018-তে সমীকরণ কিছুটা এমন দাঁড়ায়: মোট কোটা 56%, যার মধ্যে সবচেয়ে বড় অংশ মুক্তিযোদ্ধা কোটা 30%। এই কোটায় মুক্তিযোদ্ধার সন্তান এবং তার নাতিপুতিরাও কোটায় আওতাধীন। জেলাভিত্তিক কোটা 10%, নারীদের জন্য 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5%, আর 1% প্রতিবন্ধীদের জন্য। তো বাকি মাত্র 44% নিয়োগ ছিল মেধাভিত্তিক। প্রথম আলোতে প্রকাশিত তথ্য মতে নিবন্ধিত মুক্তিযোদ্ধার সংখ্যা 2 থেকে 2.5 লাখ, অর্থাৎ
1000 মানুষের মাঝে মুক্তিযোদ্ধার সংখ্যা 1.2 জন বা 1.5 জন, যা সমগ্র জনসংখ্যার 0.12 থেকে 0.15%। 0.12% মুক্তিযোদ্ধার জন্য কোটার পরিমাণ 30%। হাজারে রূপান্তর করলে সেটা দেখা যায় 1000 জনের মধ্যে 1 থেকে 1.5 জন মুক্তিযোদ্ধার জন্য কোটার পরিমাণ 300। কোটার সাথে মেধার কি বিস্তার বৈষম্য! শুরু হয় কোটা সংস্কারের জন্য আন্দোলন। 18 সড়ক আন্দোলনে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না, যেটার একটা বড় কারণ ছিল আন্দোলন পুরোপুরি সফল না হবার। কারণ দিন শেষে নৌমন্ত্রী শাহজাহান খান শিক্ষার্থীদের মৃত্যু নিয়ে হাসি তামাশা করেও পদত্যাগ করেননি। সড়কের নিরাপত্তা যে বেড়েছে তাও কিন্তু না, সেটা আপনি আমি প্রতিনিয়তই দেখছি। যেই লাউ সেই কদু। কিন্তু কোটা সংস্কার আন্দোলনে কেন্দ্রীয় নেতৃত্ব তৈরি করা হয়, যা আন্দোলনে ঐক্য আনার জন্য একটা ইম্পর্টেন্ট স্টেপ ছিল। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে ফেব্রুয়ারিতে শুরু হওয়া আন্দোলন জোরদার ও সহিংস হয়ে ওঠে মার্চ এপ্রিল মাসে এসে। প্রতিদিনই চলছে বিক্ষোভ, মানববন্ধন, ব্লকেট। 14 মার্চ ছাত্রছাত্রীরা হাইকোর্ট মোড়ে অবস্থান নিলে পুলিশ টিয়ার গ্যাস আর ফাঁকা গুলি দিয়ে ছত্রভঙ্গ করে। কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহরাব হোসেন সহ আরও 2 জনকে আটক করে। মোহাম্মদ সোহরাব হোসেন সহ 2 জনকে আটক করার খবর ছড়িয়ে পড়লে আহ্বায়ক হাসান আল মামুন সহ 62 জন রমনা থানায় আটকদের ছাড়িয়ে আনতে গেলে পুলিশ কৌশলে সেই 63 জনকেও আটক করে ফেলে। পরে রমনা থানায় 63 জনকে আটক করার খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রাম মহাসড়ক, শাহবাগ, ঢাকা আরিচা, ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। রাত 9টায় পুলিশ প্রশাসন বাধ্য হয়ে আন্দোলনকারীদের ছেড়ে দেয়। 21 মার্চ শেখ হাসিনা কোটা ব্যবস্থা বহালই থাকবে বলে ঘোষণা দেয়। আন্দোলনও চলছে। সরকারি চাকরিতে 30% কোটার বিরুদ্ধে যারা মামলা করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য আহ্বান জানায় সেই নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। 9 এপ্রিল তৎকালীন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সংসদে দাঁড়িয়ে বেশ সমালোচিত একটা বক্তব্য দেয়। ওই রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে, তাদের জন্য মুক্তিযোদ্ধা কোটা সংকুচিত করতে হবে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ইতিহাসে এই ডায়ালগটি আবার 24 জুলাইয়ে একজন ব্যবহার করেছিল, কিন্তু সেইবার পুরো ইতিহাসই বদলে যায়। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? সারা দেশে কয়েক হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে, মিছিল বের করে এবং মহাসড়ক অবরোধ করতে শুরু করে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষে 75 জন আহত হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর শাহবাগ মোড় এবং এর আশেপাশের এলাকা। সেই সাথে দমন পীড়নে যুক্ত হয় হেলমেট লীগ। 11 এপ্রিল শেখ হাসিনা কোটা ব্যবস্থা সম্পূর্ণ বাতিলের ঘোষণা দেয়। আর হ্যাঁ, এখানে মনে রাখবেন যে দাবি কিন্তু কোটার সংস্কারের, কোটা বাতিলের ছিল না। এইটুকু সেন্স অফ রেসপন্সিবিলিটি স্টুডেন্টদের মধ্যে ছিল যে কিছু ক্ষেত্রে পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে কোটার প্রয়োজন রয়েছে। কিন্তু শেখ হাসিনা ন্যায্য দাবি মেনে নিয়ে না, বরং অনেকটা ক্ষোভের বহিঃপ্রকাশ করে এই ঘোষণাটা দিয়ে দেয়। তখনও কিন্তু কোটা বাতিল বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি, তাই আন্দোলন চলছে। 30 জুন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর সহিংস হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর ছাত্রলীগ নির্বিচারে শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করছে, তাদের পরিচয় সামনে আসার পরেও তৎকালীন মেরুদণ্ডহীন ভিসি একটা টু শব্দ পর্যন্ত করেনি তার বিরুদ্ধে। তার ভাষ্য, আমি এই ব্যাপারে অবগত নই। কি হাস্যকর! ছি, আপনার ভার্সিটিতে কে হামলা করছে অস্ত্র শস্ত্র নিয়ে, সে ব্যাপারে আপনি অবগত থাকবেন না? 3রা অক্টোবর অবশেষে
বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা সরকারি চাকরিতে নবম থেকে ১৩তম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। আর মোটামুটি ২০১৮ কোটা আন্দোলনের এখানেই সমাপ্তি। কোটা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে ওহিদুল ইসলাম সহ ৭ জন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট আবেদন করেন। আফটার অল, কোটা বাতিলের পর সবথেকে বেশি কষ্টে তো এসব ভুয়া চেতনাধারী মুক্তিযোদ্ধাদের সন্তানরাই ছিল, তাই না? ২০২৪ সালের ৫ জুন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ কোটা বাতিলের পরিপত্রকে বাতিল করে রায় দেন। মানে আবারও ফিরে আসলো সেই ৫৬% কোটা। তার পরের দিনই অর্থাৎ ৬ জুন থেকে আবারও শুরু হয় আন্দোলন। এবারও একই দাবি, কোটা বাতিল নয়, কোটা সংস্কার। ৯ জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ১০ জুন আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেয়। কিন্তু শেখ হাসিনার সরকার কথা রাখেনি। ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে আর ৩ দিনের কর্মসূচি ঘোষণা করে। গঠিত হয় কেন্দ্রীয় নেতৃত্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। প্রাথমিক নেতৃত্বে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের নাহিদ ইসলাম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিফাদ রশিদ, প্রাণীবিদ্যা বিভাগের সার্জিস আলম, ইংরেজি বিভাগের হাসনাত আবদুল্লাহ, ভাষাবিজ্ঞান বিভাগের আসিফ মাহমুদ, ভূগোল বিভাগের আবু বাকের মজুমদার, আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের খান তালাত মাহমুদ রাফি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আরিফ হোসেন। আগেই বলেছিলাম যে এই ধরনের সিরিয়াস আন্দোলনে কেন্দ্রীয় নেতৃত্ব খুবই প্রয়োজন ঐক্যবদ্ধ থাকার জন্য। নাহিদ ইসলাম ওই দিনই মানে ১ জুলাই রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে ৪ দফা দাবির ভিত্তিতে শিক্ষার্থীদের আন্দোলনের শুরুর ঘোষণা দেন। কোটা না মেধা, মেধা মেধা। এই কালজয়ী স্লোগান দিয়ে মাঠে নেমে পড়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। ৭ জুলাই শিক্ষার্থীরা বাংলা ব্লকেডের ডাক দেয়। বিক্ষোভ সমাবেশ, মিছিল, মহাসড়ক অবরোধ ইত্যাদি কর্মসূচি চলতে থাকে। সেই সাথে ছাত্রলীগ, যুবলীগের হামলা, দমন, নিপীড়ন। কিন্তু ১৪ জুলাই একটা বড় টার্ন অফ ইভেন্ট হয়। শেখ হাসিনা যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় স্বৈরাচার ছিল, তার প্রেস কনফারেন্সগুলোতেও সিলেক্টেড হাসিনার পছন্দের সাংবাদিকরাই যেত, যাতে করে প্রশ্ন সব কমন পড়ে, এই আর কি। সেরকম একজন তেলবাজ সাংবাদিকের তেলে পিছলে যায় শেখ হাসিনা নিজেই। মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই। আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চার সাথে তুলনা। স্বৈরাচারদের একটা কমন ট্যাকটিক্স হচ্ছে আন্দোলনকে ইনভ্যালিড করার জন্য বিভিন্ন রকম ট্যাগিং করা। শুরু থেকে এই আন্দোলনকে হাসিনা জামাত, শিবির, বিএনপির আন্দোলন ট্যাগ দিয়ে ইনভ্যালিড করার চেষ্টা করছিল। কিন্তু সরাসরি যখন রাজাকারই ডেকে ফেলেছে, তখন শিক্ষার্থীরাও বলে, ঠিক আছে, আমি রাজাকার, কিন্তু তুই স্বৈরাচার। মধ্যরাতে এই স্লোগানে কেঁপে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল। শেষ। এবার আর ট্যাগিং করেও লাভ নেই, কারণ ট্যাগ এবার শিক্ষার্থীরাই নিজের উপর তুলে নিয়েছে। ১৫ জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। দুপুরে কোটা সংস্কার আন্দোলনে যারা আমি রাজাকার স্লোগান দিচ্ছেন তাদের শেষ দেখিয়ে ছাড়বেন বলে মন্তব্য করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। আর এর মানে হল ছাত্রলীগ চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ভয়াবহ একটা হামলার। আর সেটাই হয়। সেদিনই রড, লাঠি, হকিস্টিক, পিস্তল আর বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর হামলা করে বসে ছাত্রলীগ। শত শত নিরীহ নিরস্ত্র শিক্ষার্থী হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেলে হাসপাতালে হেলমেট পরে ঢুকে আহত সেই শিক্ষার্থীদের উপরও হামলা চালায় সেই বাহিনী। এই প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়ের মনোবল দুর্বল হতে থাকে। প্রতিদিন নিরস্ত্র অবস্থায় ছাত্রলীগের নৃশংস হামলা, আরেকদিকে পুলিশের হামলা।
সব বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের হল খালি করতে বলা হয়েছে। বিজিবিও তখন মোতায়েন করে দেওয়া হয়। পুলিশও পুরোদমে হার্ডলাইনে। 16 জুলাই আবারও টার্ন অফ ইভেন্টস। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ। হাতে কোনো অস্ত্র নেই, 2 হাত প্রসারিত করে বীরের মতো পুলিশের দিকে বাড়ানো। কোনো ধরনের থ্রেট, কোনো ক্ষতির বিন্দুমাত্র আশঙ্কাও ছিল না যে ছেলের থেকে। তাকে পুলিশ দিনে দুপুরে সবার সামনে পরপর গুলি করে হত্যা করে। পুরো দেশবাসী কেঁপে ওঠে এই ভিডিওটা দেখে। আর তার থেকেও বেশি আবু সাইদকে গুলি করার ঘটনার নাড়া দেয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। বাংলাদেশে প্রাইভেট ভার্সিটির 99% স্টুডেন্টই কখনো সরকারি চাকরিতে অ্যাপ্লাই করার কথা চিন্তাও করে না। কিন্তু তাও শুরু থেকে কোটার যৌক্তিক সংস্কারের দাবির সাথে একাত্মতা জানিয়ে এসেছিল তারা। নর্থ সাউথ, ব্র্যাক, ইস্ট ওয়েস্টের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। কিন্তু সমীকরণ একদম পাল্টে যায় আবু সাইদের মৃত্যুর পর। 17 তারিখ মাঠে জোরালোভাবে নেমে পড়ে সব প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। রাস্তা অবরোধ করে কোটা বাতিল আর শিক্ষার্থী হত্যার বিচারে স্লোগানে মুখরিত হয়ে পড়ে পুরো ঢাকা শহর। পুরো ঢাকা স্থবির হয়ে পড়ে আর কাবু হয়ে আসা আন্দোলন নতুন করে শক্তি পায়। 17 তারিখ পুলিশের বাধা খুব একটা আমলে নেয় না প্রাইভেটের আন্দোলনকারীরা। কারণ প্রাইভেটের শক্তি, ঐক্য, জনস্রোত দেখে তারা সত্যি সত্যি তখন ভয় পেয়ে গিয়েছে। পরের দিন 18 তারিখ সম্ভবত জুলাই আন্দোলনের অন্যতম ভয়াবহ দিন ছিল সেটা। সকাল থেকে প্রাইভেটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে জড়ো হতে থাকে। কিন্তু এবার প্রস্তুতি নিচ্ছিল পুলিশও। ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, ইউআইইউ আর ওইদিকে উত্তরা মিরপুরের ইউনিভার্সিটির আশেপাশে প্রচুর পরিমাণে পুলিশ। স্টুডেন্ট আর পুলিশদের মুখোমুখি অবস্থান। রাস্তায় নেমে আন্দোলন শুরু করতেই যাবে তার আগেই পুলিশ নতুন বাজারে ইউআইইউ, ইউআইটিএস, ডিআইইউ এর শিক্ষার্থীদের উপর রাবার বুলেট আর টিয়ার শেল নিক্ষেপ দিয়ে হামলা শুরু করে। রামপুরায় খুব কাছেই 3টে ইউনিভার্সিটি, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, কানাডিয়ান ইউনিভার্সিটি। সেখানেও পুলিশের ব্যাপক হামলা। 2018 সালের সড়ক আন্দোলনের স্টাইলে ব্র্যাকের ক্যাম্পাসের ভিতরেও গুলি করে বসে পুলিশ। তখন বসুন্ধরা গেটে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে এনএসইউ, আইইউবি এর স্টুডেন্টরা। প্রচুর পুলিশ ও পুলিশের এপিসি নিয়ে পুলিশ অবস্থান করছিল, কিন্তু কোনো হামলা করেনি। ববি হাজ্জাজ একজন রাজনীতিবিদ, সেই সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পুলিশকে চলে যাওয়ার জন্য আহ্বান করে। পুলিশও কিছু না বলে সেখান থেকে চলে যায়। সারা দেশে মোবাইল ইন্টারনেট তখন অনেক স্লো। ফোনে ফোনে খবর আসে নতুন বাজার আর রামপুরায় পুলিশ ও ছাত্রলীগ হামলা করেছে। বিশেষ করে রামপুরায় সবাই কোণঠাসা। এর মধ্যে কুড়িল থেকে দৌড়ে জনস্রোতে যুক্ত হয় এআইইউবি এর ছাত্ররা। নতুন বাজারে কোণঠাসা ইউআইইউ, ইউআইটিএস যুক্ত হয়ে যায় জনস্রোতে। উদ্দেশ্য একটাই, রামপুরায় যে হামলা চলছে তা একসাথে প্রতিহত করা হবে। বাড্ডার কাছাকাছি গেলে সমীকরণটা ম্যাপে খেয়াল করুন। ইস্ট ওয়েস্ট আর ব্র্যাকের ছাত্ররা বেরিয়ে আসছে। এদিকে বাড্ডা দিয়ে এনএসইউ, আইইউবি, ইউআইইউ, এআইইউবি এর জনসমুদ্র আসছে। কিন্তু মাঝখানে থাকা পুলিশ আর রামপুরা হয়ে পালানোর উপায় পাচ্ছে না। দুই পাশ থেকেই ছাত্রদের চাপ। পুলিশ এবার পালাবি কই? যতক্ষণ পেরেছে টিয়ার শেল, রাবার বুলেট দিয়ে টিকে থাকার চেষ্টা করেছে। আর টিকতে না পেরে কানাডিয়ান ইউনিভার্সিটির বিল্ডিংয়ে ঢুকে পড়ে তারা। ছাত্ররা সেখানেও ঢুকে যাচ্ছিল পুলিশকে মারার জন্য। বিল্ডিংয়ের ভিতর থেকেই পুলিশ রাবার বুলেট মারতে থাকে। এক পর্যায়ে পুলিশেরও গুলি শেষের দিকে। তখন বিল্ডিংয়ের ছাদে চলে যায় তারা। পালানোর আর কোনো পথ নেই। পুলিশ হার মেনে ছাদ থেকেই স্যালুট জানায় ছাত্রদের, হাত জোর করে ক্ষমা চায়। কারণ উত্তেজিত জনতা যদি তাদের নাগালে পায় তাহলে কেউ জীবিত ফেরত যেতে পারবে না। র্যাব ও সেনাবাহিনীর হেলিকপ্টার এসে ছাদ থেকে উদ্ধার করে নিয়ে যায় প্রায় 60 থেকে 65 জন পুলিশকে। এর মধ্যেই খবর আসে পুলিশের গুলিতে সেখানে শহীদ হয়েছে ঢাকা ইম্পেরিয়াল কলেজের ছাত্র জিল্লুর শেখ। ছেলেটা 2 দিন আগে মাত্র কলেজে ভর্তি হয়েছিল। একটা ক্লাসও ভাগ্যে জোটেনি জিল্লুরের। আক্রোশে ফেটে পড়ে সব শিক্ষার্থী। রামপুরায় বিটিভির বড় বড় লোহার গেট খুলে এনে সেটাকে ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশকে পিছু হটাতে বাধ্য করে।
শিক্ষার্থীদের রক্ষায় পথে নেমে আসেন অনেক অভিভাবক, এলাকাবাসী। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা দিয়ে, আশ্রয় দিয়ে শিক্ষার্থীদের রক্ষা করেন। কেউ নিয়ে আসেন পানি, খাবার, শরবত, ফল, মানে যার যা সামর্থ্য ছিল তা নিয়েই চলে আসে। এটা তো শুধু ছিল রামপুরার চিত্র, কিন্তু ওই দিন যাত্রাবাড়ি, উত্তরা, মিরপুরেও ব্যাপক সংঘর্ষ হয় শিক্ষার্থীদের পুলিশ আর ছাত্রলীগের সাথে। নর্দার্ন ইউনিভার্সিটির 2 জন শিক্ষার্থী নিহত আর শতাধিক শিক্ষার্থী আহত হয়। কপালে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় মীর মাহফুজুর রহমান মুগ্ধ। সারা দেশে নিহত হয় অন্তত 31 জন। সন্ধ্যা রাত নামার পর আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে ঢাকার পরিবেশ। সকাল থেকেই 4G ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। ব্রডব্যান্ডও স্লো করে দেয়া হয় একদমই। সব ধরনের যোগাযোগ চলছিল কল আর SMS এর মাধ্যমে। রাত 9টার দিকে সারা দেশে সব ধরনের ইন্টারনেট অফ করে দেয় শেখ হাসিনা। কমপ্লিট ইন্টারনেট শাটডাউন। আর সেই সাথে জারি